ব্যাপার এত রাত্রে ফোন? 3:30 বাজে প্রায়। কার আবার বিপদ হলো? নমস্কার। গল্প কবিতা এবং আমরা শোনাই বাংলা সাহিত্যের ক্লাসিক গল্প, যে গল্পে আছে শিকড়ের গন্ধ, মাটির স্পর্শ আর মানুষের কথা। হেডফোনটা পরে নিন, এবার গল্প শুরু হচ্ছে। যেখানে গল্প শুনে মন এ কি, তুমি এখনো শোওনি? না খেয়ে নিয়েছো তো? না, সে কি, কেন? রাত 12টা বাজে। তুমি জানো রাত 12টা বাজে? ও মা, জানবো না কেন? আমার হাতে বুঝি ঘড়ি নেই? আছে, আমি মনে করেছিলাম নেই। না না না, আছে বই কি। সেই জন্যই তো জিজ্ঞেস করছি, কত রাত্রির হয়ে গেছে, তুমি খাওনি কেন গো? তুমি বোধহয় ভুলে গেছো গত 10 বছরে আমরা দুজন রাতে একসঙ্গে খাই। ও বাবা, তোমার মেজাজ যে আজকে একেবারে সপ্তমে। তা কি হলো কি? কেউ এসেছিল? কথাটা কি হেসে উড়িয়ে দেওয়ার মতো? মানে তোমার তাই মনে হচ্ছে তো? বিকেল 4টের সময় বেরিয়েছো, ফিরলে রাত 12টা। এটা ভদ্রলোকের বাড়ি নাকি? এ আবার কেমন কথা? রাত 12টা কেন হলো সেটা তো তোমার জানার দরকার। না না, জানার দরকার নেই। নিশ্চয়ই দরকার আছে। কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে, তা হবে না। এটা ঝগড়া করার সময় নয়, ঘুমোবার সময়। আমার ঘুম পেয়েছে, আমি যাচ্ছি। তার মানে তুমি খাবে না? না, খিদে নেই। খিদে নেই না খাবার ইচ্ছে নেই, কোনটা? কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? বলছি না আমার ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। না, দাঁড়াও। চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয়? ফাংশন শেষ হবার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফোন করেছি, একবারও পাইনি। শুধু এনগেজড আর এনগেজড। হ্যাঁ, তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি। আসার পথে সুনীলদা, নবনীতাদি, অমিতাভদাকে পৌঁছে তবে তো আমাকে পৌঁছে দিয়েছে। রাত হবে না? থাক, তোমার দাদা দিদিদের নামের লিস্টটা আমার না শোনালেও চলবে। ও, এটা তো একসময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন, তাই না? তা হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কি করে? সেটা আমার জানার দরকার নেই। তুমি জানো অবান্তর কথা বলাটা আমি একদম পছন্দ করি না। আমি শুতে যাচ্ছি। শোনো, তুমি যাবে না। এখানে বসো। হ্যাঁ, বসো। আমার কটা কথা তোমায় শুনতেই হবে। না, তোমার কোনো কথা শোনার এতটুকু ইচ্ছে নেই। এই যে আজ বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত তোমার 20টা ফোন এসেছে। নামগুলো লিখে রেখেছি, দেখে নিও। তা রাগটা কিসের জন্যে হয়েছে? রাত করে বাড়ি আসার জন্যে, না 20টা টেলিফোনের জন্যে? তোমার যথেষ্ট বুদ্ধি আছে, নিজেই বুঝে নাও। এক সময় আমি কিন্তু সারাদিনে তোমার 60-70টা ফোন রিসিভ করেছি। আমার রাগ হয়নি, আমার আমার খুব আনন্দ হয়েছে, আমার গর্ব হয়েছে। কবি হিসেবে আমার স্বামীর যে এতটা নাম, তার জন্যে নিজেকে খুব অহংকারী মনে হয়েছে। তোমার স্ত্রী হবার অহংকার, বিখ্যাত কবি দিবাকর বোসের সহধর্মিণী হবার অহংকার। এই কথাটা আজকে নতুন করে বলবার কি হয়েছে? আছে আছে, বলবার আছে। লিখতে আমি কোনোদিনই চাইনি, তুমি ইনসিস্ট করেছো লিখতে। আমি ভয় পেয়েছি, তুমি তুমি ভয় ভাঙিয়েছো, সাহস দিয়েছো সব সময়। বলেছো লেখা তোমার রক্তে, লেখক বাবার মেয়ে লেখিকা হবে, এতে ভয়ের কি আছে? বলনি বলনি তুমি যে এটাই নর্মাল? তা সেই নর্মাল আজ হঠাৎ এমন অ্যাবনর্মাল হয়ে গেল কি করে?
কারণ ব্যাপারটা নর্মাল নেই বলে তাই। তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি আর একবারও আমার দিকে তাকাবে না, সংসার থেকে পুরোপুরি সরে যাবে। মানে এতটা মিথ্যে কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না, লজ্জা হচ্ছে না? কথাটা তোমার কাছে মিথ্যে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, মিথ্যেই তো। না, মিথ্যে নয়। নিজের মনকে জিজ্ঞেস করে দেখো, কতদিন তুমি রান্নাঘরে যাওনি, আমার পছন্দ মতো কিছু রান্না করোনি, কতদিন। তুমিও নিজের মনকে জিজ্ঞেস করে দেখো, একসময় তুমি আমায় বলেছিলে কি না যে একদম রান্নাঘরের দিকে যাবে না, লোক আছে সে রান্না করবে, তুমি শুধু লিখবে, মন দিয়ে লিখবে। বলনি তুমি? তার মানে এই নয় যে কখনোই রান্না করবে না, কখনোই আমার কথা ভাববে না। এই কথাটা তুমি বলতে পারলে? আমি তোমার কথা ভাবি না, ভালোবাসি না তোমাকে, বলতে পারলে? 3টে পুজোর সংখ্যার লেখা আমার হাতে, স্বভাবতই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, হয়তো সেই জন্যই একটু কম নজর দিয়েছি তোমার দিকে। তাই বলে তুমি একথা বলবে যে আমি তোমার কথা ভাবি না? ঠিক আছে, আমি সম্পাদকদের কাল জানিয়ে দেব যে আমি লিখবো না, আপনারা অ্যাডভান্সের টাকা ফেরত নিয়ে যান। হ্যাঁ, তা নাহলে 16 কলা পূর্ণ হবে কি করে? দীপকর বোসকে আরো নিচে না নামালে চলবে কি করে? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? নেশা যে করনি সেটা তো বুঝতেই পারছি, নেশা না করেই ফুল বকছো? ভুল বকছি? হ্যাঁ, ফুল বকছো। তা না তো কি? একটা কথার উত্তর দাও তো, তুমি কি চেয়েছিলে? তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরোবে না, সে শুধু তোমার সঙ্গে বেরোবে আর কারোর সঙ্গে যাবে না। কিন্তু আমার সঙ্গে তুমি কোথাও যাবে না, কোনো ফাংশনে নয়, সাহিত্য সভায় নয়, কোথাও না। তোমার সম্মানে লাগে। তাহলে তোমার বউ কি করবে? তার কোনো সঙ্গী নেই, বাচ্চা নেই, সে একা, একেবারে একা। কতক্ষণে তুমি বাড়িতে আসবে তার জন্যে সারাদিন সে সবরীর প্রতীক্ষায় থাকবে। এই তো চেয়েছিলে তুমি। হ্যাঁ, আমি এই চেয়েছিলাম। আমি আমার অমাবস্যার স্বামী হয়ে বাঁচতে চাইনি, তার সেক্রেটারি হয়ে বাঁচতে চাইনি। আমার নিজস্ব পরিচয়ে কবি, অধ্যাপক দিবাকর বসু হয়ে বাঁচতে চেয়েছি। কেন চেয়েছো? তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি, তবে আমার যশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না? কেন? কোথায় লাগছে তোমার, বলো? তুমি তো সেই দিবাকরই আছো। আমি তো কোনো দিনই তোমার ধারে কাছে যেতে পারবো না, আমার সে ক্ষমতাই নেই। তবে তোমার কি অসুবিধে হচ্ছে? কেন স্পষ্ট করে বলো না গো, তুমি কি চাও? তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনোদিন যাইনি, তবে কেন আমায় বাধ্য করছো তোমার মুখের ওপর কথা বলতে? কেন বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের ভানে আমি ঝড়ছড়িত। তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, আমার সঙ্গে ভাব আছে কিনা, বাচ্চা কাচ্চা কেন হয়নি, টিভি সিরিয়ালে লিখছো কিনা, সিনেমায় গল্প দিচ্ছ কিনা। না, এইসবের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে দিবাকর বোস তৈরি করিনি। আমি কিন্তু সব সময় নিজেকে দিবাকর বোসের স্ত্রী অম্বা বোস বলেই তৈরি করেছি। আজ আমার নিজের পরিচয়টা আমার কাছে নতুন কিছু মনেই হয় না। মানুষের তো 2-3টে নামও থাকে, ওটাও আমার আর একটা নাম, লেখিকা অম্বা বসু। অন্তত আমি তাই মনে করি। তুমি কি মনে করো না করো তা জানার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মোট কথা, কাল থেকে আমি আর তোমার কোনো ফোন রিসিভ করতে পারবো না। দরকার হলে একজন সেক্রেটারি রাখো। তুমি কেমন করে কখন পাল্টে গেলে গো? কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে? কবে? আমার দিকে তাকাবার সময় পাওনি তো, তাই জানতেও পারোনি আমি কবে পাল্টে গেছি। আমি অনেক দিন লক্ষ্য করেছি, আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না, কোনো দিন না। কিন্তু
কিন্তু তোমার পাওয়া ওই অফুরন্ত পুরস্কারগুলো আমার প্রাণ, আমার সঙ্গী, আমার জীবন। ওরা ওরা আমার সন্তানের মতো। আমি আমি রোজ ওদের পরিষ্কার করি, আদর করি, কিন্তু কিন্তু আমার পাওয়া পুরস্কার দুটোর দিকে তুমি কখনো ফিরেও চাওনি, দেখোনি ওর ভেতরে কি লেখা আছে। হ্যাঁ, দেখিনি 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 কারণ ওর ভেতরে লেখা বাঁধা গদগুলো আমার জানা মুখস্থ। সব সব পুরস্কারে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু কিন্তু আমার যে হয়, আমার তো সময় কাটাবার কেউ নেই। ওই পুরস্কারগুলো তোমার তোমার পুরস্কারগুলোই আমার সঙ্গী। লেখা তো মোটে 2 বছর লিখছি, তার আগে তো ওদের নিয়েই আমার দিন কাটতো। তোমার ইচ্ছেতে আমার প্রথম লেখা ছাপা হয়েছে, তোমারই টাকায়, তোমারই উৎসাহে। কিন্তু কিন্তু পরেরগুলো, সেগুলো তো প্রকাশকরা তাদের নিজের ইচ্ছেতেই ছেপেছেন। লেখাগুলো কি দোষ করেছে? তুমি একটাও পড়নি। আমাকে আমাকে তোমার কিসের হিংসে? আমি কি তোমার সমান হতে পারি? তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্থ, সব সব। সেটা তোমার দয়া, তোমার করুণা, তোমার মহানুভবতা। হয়েছে, এবার খুশি তো? তুমি তুমি এভাবে বলতে পারলে আমাকে? আমি তোমাকে করুণা করি, দয়া দেখাই? ছি 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 ছি। এইভাবে বললে তুমি আমায়? কিচ্ছু দরকার নেই, কোনো দরকার নেই আমার লেখার। মরে যাক লেখিকা অম্বা বসু। আমার লেখাকে আমার লেখাকে যদি তোমার একমাত্র সহ্য বলে মনে হয়, তাহলে তাহলে আর আমি লিখবো না, কোনো দিন না। শুধু মিসেস দিবাকর বোস হয়ে আমি বেঁচে থাকবো। দিবাকর। কি হলো? আমার কথা শোনো। তোর প্লিজ 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 শোনো শোনো আমার কথা শোনো, আমার কথা শোনো শোনো আম্মা, প্লিজ প্লিজ আম্মা, প্লিজ প্লিজ আম্মা, কেঁদো না, প্লিজ কেঁদো না শুনেছি আম্মা। আম্মা একটু শান্ত। শুনেছি আশাপূর্ণা দেবী একটু যখন শান্ত। রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে, আম্মা। তার বৃদ্ধ স্বামী বলেছিলেন, আমার খুব ইচ্ছে করছে সারা পাড়াটাকে আলো দিয়ে সাজাবো। তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছিলেন। করো। কিন্তু কিন্তু আমি তো আশাপূর্ণা নই। আমি আমি কি ব্যাপার এত রাত্রে ফোন? 3:30 বাজে প্রায়। কার আবার বিপদ হলো? আমি আলোর রোশনাই চাই না গো। আমি চাই তোমার ভালোবাসার নিয়ন আলোয় তুমি আমায় সাজিয়ে দাও। আর কিচ্ছু না, প্লিজ প্লিজ আর কিচ্ছু না। প্লিজ আম্মা, প্লিজ প্লিজ কেঁদো না। সরি 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 সরি, আই এম ভেরি সরি। প্লিজ আম্মা, প্লিজ 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 আম্মা, প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না, প্লিজ। কি ব্যাপার এত রাত্রে ফোন? 3:30 বাজে প্রায়। কার আবার বিপদ হলো? ধরতে হবে না, ফোন ধরো না। প্লিজ প্লিজ আম্মা, তুমি একটু চুপ করো। এত রাতের ফোন, নিশ্চয়ই কোনো জরুরি খবর। এক মিনিট। হ্যালো, কে? নীলেশ দা? হ্যাঁ, কি ব্যাপার এত? হ্যাঁ, কি কি? ও মা, অ্যাওয়ার্ড পেয়েছি? কি বলছেন? সাহিত্য একাডেমি? ভেরি গুড। হ্যাঁ, ডাকবো?
কে এক্ষুনি খবর পেয়েছেন? আপনি আপনি অফিস থেকে ফোন করছেন? ও থ্যাংক ইউ নীলেশদা, থ্যাংক ইউ। নীলেশদা, রং নাম্বার, এটা রং নাম্বার। আপনি ভুল জায়গায় ফোন করেছেন নীলেশদা। এখানে অম্বা বসু থাকে না, এখানে থাকে না অম্বা বসু। প্লিজ অম্বা, প্লিজ চুপ করো। নীলেশদা, আমি রাখছি নীলেশদা, কাল সকালে তোমার সাথে দেখা করে নেবো। আচ্ছা অম্বা, 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 প্লিজ 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 কান্না থামো প্লিজ। অম্বা, অম্বা, এবার একটু শোবে চলো। ওই দেখো, ভোরের ছোঁয়া লেগে গেছে চারিদিকে। অম্বা, আমাদের জীবনেও তো নতুন ভোরের ছোঁয়া লাগুক। একটু ঘুমিয়ে নাও, কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো। চলো, কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় যাব, আর তুমি একা নও, আমি তোমার পাশে থাকবো। এবার শো। হ্যাঁ, শুয়ে পড়ো। হ্যাঁ, এবারে এবারে তুমি একটু চোখ মুছো, আমি তোমার মাথায় হাত বুলে দিই আম্মা। ঘুমাও, একটু ঘুমাও। তোমায় তোমায় একটা রিকোয়েস্ট করব। বলো, বলো আম্মা, বলো। তোমার তোমার মনে আছে বিয়ের পর যখন আমরা প্রথম দার্জিলিং গেছিলাম, পূর্ণিমার রাত্রে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি একটা কবিতা বলেছিলে, আমার খুব ভালো লেগেছিল। আজকে আজকে এই প্রথম সূর্যের আবছা আলোয় আবার শোনাবে গো সেই কবিতাটা। কবিতা? সেই কবিতাটা? নিশ্চয়ই, নিশ্চয়ই আম্মা, শোনাবো। শোনো। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরুপথ তাপ দুজনে নিয়েছি সয়ে, ছুটুনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যের করি পিছে, এই গৌরবে চলিবে ভবে, যতদিন দোহে বাঁচি, এবানি প্রেয়সী হোক মহিয়সী। তুমি আছো, আমি আছি। 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 তুমি আছো, আমি আছি।